নমস্কার। কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যালকলিংয়ের আজকের এই বিশেষ আড্ডার আয়োজন। আজকের এই বিশেষ আড্ডাতে আমার সঙ্গে যিনি রয়েছেন, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী কল্যাণী কাজী। প্রথমেই জানতে ইচ্ছে করছে, কেমন আছেন এখন আপনি? দেখো, ভালো না থাকলে এনার পুত্রবধূ হিসেবে সুখে দুঃখে শরীর খারাপে সবাই ভালো ভালো থাকার টনিক হলেও উনি যখনই আর কি মন খারাপ হয়, আর বহুদিন তো এই পরিবারে কেটে গেল, তো তখনই মানে ওনার যে এনার্জিটা ছিল, উনি যেভাবে দুঃখের সাথে মোকাবেলা করেছেন, এই এনার্জিগুলো তখন মনে করি যে উনি যদি পারতেন তাহলে একটু আমরাও চেষ্টা করে দেখি না, ভালো আছি। আজকে আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনতে চাইবো আর কি, যেগুলো ধরুন খুব সচরাচর আমরা সেই কথাগুলো বই পড়ে জানতে পারি না, খুব অন্তরঙ্গ কিছু কথা, যেহেতু খুব কাছ থেকে আপনি দেখেছিলেন তাকে, সেরকম কিছু কথা যদি আজকে আমাদের বলেন। আসলে ওনার সাথে আমার পরিচয় ছোটবেলায় ৮-৫ জন ছেলে মেয়ের মতো সেই ভোর হলো দৌড় করলো কুকুমনি ওঠরে, এই কবিতা পড়ে, বা স্কুলে বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরে এগুলো বলে প্রাইজ পাওয়া, এগুলো একটা রেস ছিল। ওর নামের সঙ্গে বা শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, তারপরে কিন্তু এরকমভাবে কখনো দেখিনি তাকে। আর এমন সময় ওকে আমি দেখলাম, তখন আমার বয়স ধরো 15-16 বছর আর কি। একটা ওনার ছোট ছেলে প্রসিদ্ধ গিটার বাদক সেই কাজী অনিরুদ্ধর সঙ্গে আলাপ হলো, সেই সুবাদে দেখতে গেছিলাম বাবাকে। যখন দেখতে গেছিলাম, এবং যে কবির ছবি আমরা বইতে দেখেছিলাম, যে ঝাঁকড়া ঝাঁকড়া ছবি, টানা টানা চোখ, মানে ছবিটা দেখেই কবিতাটা পড়ার আগে তাকিয়ে থাকতে হতো, কিন্তু গিয়ে তাকে দেখতে পেলাম না। তো আর একটা কথা হলো, উনি বুঝতে পারতেন যে ওনাকে দেখতে আসতে তো অনেক শ্রদ্ধা জানাতে আসতেন, আমিও সেইভাবেই গেছিলাম। তো উনি আপন মনে একটা ঘরে থাকতেন, মানে ওর জন্য একটা, আমাদের থাকার বাড়ি কোনোদিনই ভালো ছিল না, দুটো ঘর ছিল, তার মধ্যে একটা কম্পারেটিভলি ছোটো ঘর ছিল। এখন ওই ঘরে উনি সারাদিন থাকতেন, কিন্তু তাকে ডাকা হতো যখন খাওয়ার সময়। মা, আমার শাশুড়ি মা বাবার আগে থাকতে অসুস্থ, তার কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতে অগ্রসর হয়ে গিয়েছিল। কিন্তু কথা হলো যে তিনি ওই শুয়েই ছোট্ট একটা চৌকির মধ্যে শুয়ে থাকতেন, চৌকির তলাতে তার পানের সরঞ্জাম থাকতো, আর এরকম মানে এই ওপরের অংশটা খুব সচল ছিল আর কি, ওইভাবেই তিনি একটা অদ্ভুত কী করে কাজ করতেন। সেই ছোট্ট একটা মুঠিকে এরকম রেখে পাশ ফিরে তার মধ্যে পানের বাটাটা রাখতেন, হাঁড়িটা রেখে ওই পাশ ফিরে সবজি কাটা, তার কাছে সব এনে দিলে তিনি স্বচ্ছন্দে এত সুন্দর সবজি কাটতেন। তারপরে মার সামনে খেতে বসতাম আমরা, মাকে মানে পরবর্তীকালে। আর প্রথম যখন এলাম তখন বাবা বুঝতে পারতেন যে দেখতে এসছে, লোক এসছে, দেখতে এসছে। তা আমি ধীরে ধীরে পদক্ষেপে উনি একটা অদ্ভুতভাবে হচ্ছে ডান হাঁটুটা উঁচু করতেন, বাঁ হাঁটুটা দিয়ে তলায় দিয়ে আমরা এরকম বসি না, সেরকমভাবে বসতেন, বসে অপেক্ষা করতেন যে তাকে, কিন্তু বেশ তাকে দেখছে, আমি তাকে সেই সুযোগটা, মানে দেখছেন, বুঝতে পারছেন, আমি তাকাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে চিৎকার করতেন, বেশিক্ষণ হুঙ্কার ছেড়ে দিতেন, পছন্দ হচ্ছে না সেটা জানিয়ে দিতেন অভিব্যক্তিতে। তখন অনেক তো দর্শকরা পরবর্তীকালে দেখে এসেছি আবেগপূর্ণ হয়ে সামনে দাঁড়িয়ে দু চোখ বেয়ে জল পড়ছে, এটাও দেখেছি। যাই হোক, এরকমতে উনি বেশি বাড়াবাড়ি পছন্দ করতেন আর কি, যেটা হলো। তা আমি প্রথমে গিয়ে তো প্রণাম করলাম। পাশে আমার তখনও বিয়ে হয়নি, বছর আমার স্বামী একবার স্বামীর দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন, চেষ্টা করছেন বুঝতে যে কি ব্যাপার, আমার ছেলের সাথে কি ব্যাপার, এর কিছু একটা ভাবছেন, নাহলে এরকমভাবে তাকাতেন না। তারপরে তাকাতে আমার স্বামী বাবার পিঠে হাত রেখে, পেটে হাত রেখে, বাবা আমার বউ,
একটু ঢোক গিলে কিছু বলার চেষ্টা করেছি, সবসময় করতেন, ওই মাথাটা একটু নাড়লেন, আমি ধরে নিলাম যে তার আশীর্বাদ পেলাম। তারপরে এখন জিদ ধরলাম একটা কাগজ দিয়ে যে একটা অটোগ্রাফ নেব বলতে তখন আমার শাশুড়ি মাও সেই ঘরে ছিলেন। তো দেখ দেবেন কি দিদা, দেখো না চেষ্টা করে। তো এক টুকরো কাগজ আর একটা পেন্সিল আমার হাজব্যান্ড বাবার দিকে এগিয়ে দিলেন। বাবা মানে অবচেতন মনে তা বুঝতে চেষ্টা করছেন, একটু ডাক্তার না বুঝতে আপ্রাণ চেষ্টা করছেন। তো এই কাগজ ছেলে দিয়ে তাকিয়ে হাত থেকে কাগজ পেন্সিলটা না প্রথমে একদম ঠেসে সরিয়ে দিলেন, একটা হুঙ্কার ছেড়ে হাত দিয়ে সরিয়ে দিলেন। তারপরে তো আর আমিও সেই ছাড়বো না, চেষ্টা করো না, চেষ্টা দেখো না। তখন অনেক করে বলতে এরকম করে নিলেন হাতে কাগজটা আর পেন্সিলটা ধরিয়ে দেওয়া হলো। রেগে মেগে একবারে নজরুল আর ইসলামটা জড়িয়ে গেল। নজরুল ইসলাম জড়িয়ে গেল না, প্রথমে লিখলেন অনিরুদ্ধ, ছেলের নামটা লিখলেন। তারপরে বলা হলো না বাবা তোমার এই যে ধাক্কা দেওয়া। তারপরে আবার সে রেগে মেগে ওই কাজী নজরুল লিখে ছেড়ে দিলেন। তো যাই হোক, সেই সইটা এখনো আমার কাছে আছে, মানে এটা আশীর্বাদী ফুল বলতে পারি, পরম আশীর্বাদী ফুল। আমরা তো দেখো ওনার তো বিখ্যাত গান জানো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। তারপরে নারী জাগরণের পথিকৃৎ জাগনারী জাগবন্দেশিকা। কাজে ওনাকে ঠিক মানে কি বলবো, আমি যে বাবাকে পেয়েছি তারপরে বহু বৈচিত্র্য আছে। এই যে বাংলাদেশে যাওয়া, এই যে মুজিবুর রহমান এলেন স্বাধীন বাংলাদেশে, বাবা এগুলো সব আমার খুব ইচ্ছা আছে এই তথ্যগুলো লোককে জানিয়ে যাওয়া। খুব ইন্টারেস্টিং যে তিনি এসেছিলেন, এসে দুই ছেলেকে বললেন বাবাকে আমার স্বাধীন বাংলাদেশে প্রথম জন্মদিন, সেটা বোধ হয় ৭-৮তম, যাই হোক জন্মদিন, মানে তার জন্মদিনটা পালন করবেন। তো বাবাকে নিয়ে যাওয়া হলো, সব হলো, কিন্তু আমরা জানি বাবা ফিরে আসবে জন্মদিনের পরে। তখন তো আমি না, এখন যেমন প্রতিনিধিত্বের দায়টা এক বেরিয়ে এসেছি, লোকে তোমরা শুনতে চাইছো, সবাই শুনতে চায়, যেখানেই যাই ওনার গল্প মুগ্ধ হয়ে শোনে। আমি যেগুলো জানি আর কোনোটার মধ্যে কোনো মানে কি বাড়িয়ে বলা নেই, যা দেখেছি যেটুকু ফিল করেছি বলেছি। কিন্তু সেই জন্য হয়তো আমার বলাটার মধ্যে আন্তরিকতা থাকে, হয়তো তারা আমরা শুনতে ভালো লাগে, আমরা শ্রোতার সঙ্গে একাত্ম হয়ে যায় সবাই দুজন। তাহলে এই যে বাবাকে আনা হলো না, কেন যে আনা হলো না, সেটা এখনো প্রশ্ন করলে আমি সঠিক জবাব দিতে পারি না। ভীষণ ভালো লাগলো, আজকে এমন কিছু অজানা তথ্য আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম যেগুলো হয়তো বা সচরাচর শোনা যায় না, এবং আমাদের যারা দর্শক রয়েছেন তারাও আজকে অনেক কিছু জানতে পারলেন। তো আজকে যখন আড্ডা হচ্ছে, তো একটা আড্ডার মেজাজে তো একটা গান, আরেকটি নজরুল গীতি যদি আপনার কণ্ঠ থেকে শোনা যায়, যে কোনো প্রেমের গান যদি হয়। চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনে যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। একদমই আমরা তাকে ভুলবই না, কারণ তিনি তার সৃষ্টির মধ্যে দিয়েই আমাদের মধ্যে বেঁচে থাকবেন। ভীষণ ভালো লাগলো আজকে শ্রীমতী কল্যাণী কাজী, তার সাথে আড্ডা দিলাম, অনেক অজানা তথ্য আজকে জানতে পারলাম। আপনারাও সবাই ভীষণ ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। চোখ রাখবেন ক্যালকলিংয়ের পর্দায়। নমস্কার।